ইউরোপিয়ান টুইন ইঞ্জিন কানাড ডেল্টা উইং অথবা মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটের কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসে ইউরোফাইটার টাইফুনের কথা। তো আজকে আমরা এই ম্যাক 2-তে চলা ইউরোফাইটার টাইফুনের বিস্তারিত আলোচনা করব। ইউরোপের 4টা দেশ মিলে তৈরি ইউরোফাইটার টাইফুন এটি একটি ডেল্টা উইং সম্বলিত বিমান যেটির সারফেস অ্যাটাকের ক্যাপাবিলিটি আছে এবং এই ইউরোফাইটারে সুপার ক্রুজ ক্যাপাবিলিটি আছে যেটি দিয়ে প্রায় আফটার বার্নার ইউজ না করে এটি ম্যাক 1-এর উপরে ফ্লাই করতে পারে। তো এই ইউরোফাইটারটি তৈরি করেছে জার্মানি, ইউকে, ইটালি এবং স্পেন, এই 4টি দেশ মিলে তৈরি করেছে এবং এই পুরো প্রজেক্টটা ম্যানেজ করেছে এয়ারবাসের যে মিলিটারি ডিপার্টমেন্ট আছে সেটি। পরবর্তীতে 2003 সালের দিকে নরওয়ে একটি এগ্রিমেন্ট সাইন করেছিল এটার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে সেটিতে যোগদান করার জন্য, যদিও তারা পরবর্তীতে আর এয়ারক্রাফট কেনার জন্য কোনো ধরনের কমিটমেন্ট করেনি। তো এই এয়ারক্রাফটটি 2040 সাল পর্যন্ত সার্ভিসে থাকবে। তো এই ইউরোফাইটার টাইফুনটি যেহেতু ইউরোপের 4টি দেশ মিলে তৈরি করেছে, তো এটি ইনিশিয়ালি 620টা এয়ারক্রাফটের আসলে প্রথম দিকে সাইন করা হয় বা অর্ডার করা হয়, যেটির ভিতরে 232টি হচ্ছে ইউকে অর্ডার করেছিল এবং 180টি জার্মানি এবং 96টি ইটালি এবং 87টি হচ্ছে স্পেনের জন্য। পরবর্তীতে ইটালিয়ান এয়ারফোর্স তাদের 121টি এয়ারক্রাফট থেকে 96টিতে নিয়ে আসে তাদের কিছু গ্লোবাল ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। সুতরাং 2009 সালের মাঝামাঝি অবস্থায় প্রায় 760টি ইউরোফাইটার টাইফুনের অর্ডার করা হয়েছিল, যেটার ভেতরে 72টি সৌদি আরবিয়া এবং 15টি হচ্ছে অস্ট্রিয়ার জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্সও ইউরোফাইটার টাইফুন ব্যবহার করেছিল, এটি আসলে তারা টেস্ট ফ্লাইটের জন্য ইউজ করেছিল এবং 2010 সালের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্স প্রায় 6টি ইউরোফাইটার টাইফুন তাদের বেঙ্গালুরু যে বেজ আছে সেখানে টেস্ট করে। তো 2010 সালের দিকে রয়্যাল এয়ারফোর্স অফ ওমান তারাও প্রায় 24টি ইউরোফাইটার টাইফুন কেনার জন্য মত প্রকাশ করে বা চুক্তিতে স্বাক্ষর করে এবং যেটির ভেতরে 2017 সালে তাদের প্রথম ইউরোফাইটার টাইফুন ডেলিভার করা হয়। তো এই ইউরোফাইটার টাইফুনের প্রোডাকশনগুলো সিরিজ আকারে হয়, যেটি ইএডিএস মিলিটারি এয়ারক্রাফট যেটি জার্মানির বেজ একটি কোম্পানি এবং বিএএ সিস্টেম, অ্যালেনিয়া অ্যারোনটিকা ইটালির যে কোম্পানিটি এবং স্পেনের সিএএসএ, তো এই কোম্পানিগুলো মিলে তারা হচ্ছে সিরিজ আকারে এয়ারক্রাফটগুলো প্রথমে প্রোডাকশন করে। প্রথম দিকের যে প্রোডাকশনের 4টি সিরিজের এয়ারক্রাফট ছিল সেটি এই যে 4টি দেশ অংশগ্রহণ করেছিল তাদেরকে একের পর এক ডেলিভার করা হয় এবং তারা সবাই মেড ইন ফ্লাইট পরিচালনা করে এবং এই ইউরোফাইটার টাইফুন 2003 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম মেড ইন ফ্লাইট পরিচালনা করে এবং 2003 সালের জুনের দিকে এটি টাইপ সার্টিফিকেট পায়। তো এই সিরিজ প্রোডাকশনের ভিতরে প্রথম ব্যাচের দিকে টুইন সিটের এয়ারক্রাফট আসলে ডেলিভার করা হয়। প্রথমটি জার্মান এয়ারফোর্সকে দেওয়া হয় অগাস্টে 2003 সালে এবং পরেরটি স্প্যানিশ এয়ারফোর্সকে দেওয়া হয় সেপ্টেম্বরে 2003 সালে এবং পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সকে দেওয়া হয় ডিসেম্বরের 2003 সালে এবং সর্বশেষ ফেব্রুয়ারি 2004 সালে ইটালিয়ান এয়ারফোর্সকে দেওয়া হয় এবং পরবর্তী ব্যাচে সিঙ্গেল সিটের এয়ারক্রাফট ডেলিভার করা হয় সেই 4টি দেশকেই 2005 সালে। তো এই 2019 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 550টি ইউরোফাইটার টাইফুন বিক্রি করা হয়েছে, যেটা ইউকে, ইটালি, স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, ওমান এবং সৌদি আরবিয়া কিনেছে এবং জার্মানি প্রায় আরও 38টি ইউরোফাইটার টাইফুন এয়ারক্রাফট এই নভেম্বরে 2020 সালে অর্ডার করেছে। তো ইউরোফাইটার টাইফুনের প্রথম দিকের ভার্সনগুলো ছিল ট্রান্স 1, তো এই ট্রান্স 2-তে হচ্ছে এরা কিছু আপগ্রেডেশন করে এবং 2004 সালে সেগুলো ডেলিভারি দেয়। সেগুলোর ভিতরে কিছু আপগ্রেডেশন ছিল যেমন গাইডেড বম এবং নিউ লেজার ডেগনেশন পড সিস্টেম অ্যাড করা। তো এই ধরনের সিস্টেমগুলো আসলে তারা অ্যাড করে এই পরবর্তী ভার্সনগুলোতে। তো শুরুর দিকে আসলে গ্রিসও ইউরোফাইটার টাইফুন নেওয়ার তারা গভর্নমেন্টের সাথে চুক্তি করে, পরবর্তীতে তাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে তারা আর ওই এয়ারক্রাফটগুলো নেয়নি, তারা 60টি এয়ারক্রাফটের অর্ডার করতে চেয়েছিল এবং পরবর্তীতে অস্ট্রিয়া আরও 18টি ইউরোফাইটার টাইফুনের কন্ট্রাক্ট সাইন করে এবং একটি ট্রান্স 1 ভার্সনের সেটি সেপ্টেম্বর 2009 সালের দিকে ডেলিভারি করা হয়। তো 2005 সালে সৌদি আরবিয়াও ইউরোফাইটার টাইফুন নেওয়ার জন্য সিলেক্টেড হয় এবং তাদের গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্টের সাথে একটি চুক্তি করে 72টি ইউরোফাইটার টাইফুন কেনার জন্য এবং যে এই প্রজেক্টের নামকরণ করা হয় প্রজেক্ট সালাম এবং এই প্রজেক্টের প্রথম এয়ারক্রাফটটি তারা ডেলিভারি প্রায় 2009 সালে।
তো পরবর্তীতে থার্ড স্টেজের যে প্রোডাকশনটি সেটি শুরু হয় 2009 সালের দিকে। জার্মানির অফিসে তারা চুক্তি করে এবং সেখানে আরও কিছু দেশ অ্যাড হয়, যেমন সুইজারল্যান্ড, ইন্ডিয়া, জাপান, রোমানিয়া, গ্রিস, তুর্কি, বুলগেরিয়া। তো এই দেশগুলোতে এই ইউরোফাইটারের থার্ড ভার্সনগুলো দেওয়ার জন্য চুক্তি হয়। তো এখন আমরা এই ইউরোফাইটার টাইফুনের ডিজাইন এবং কনস্ট্রাকশনের দিকে আসি। এটির যে কনস্ট্রাকশন করা হয়েছে এটি পুরোটাই কার্বন ফাইবার কম্পোজিট, গ্লাস ফাইবার, রেইনফোর্স প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম, লিথিয়াম ইউজ করা হয়েছে, টাইটানিয়াম ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়াম কাস্টিং ইউজ করা হয়েছে। তো এইটি আসলে ম্যাটেরিয়ালস হিসাবে এই বিমানটিতে ইউজ করা হয়েছে এবং এই বিমানটির সামনের দিকে রাডার ক্রস সেকশন কমানোর জন্য সামনের দিকে কিছুটা নিচুর দিকে নামানো, যেটিতে স্টেলফ টেকনোলজিটা কিছুটা এখানে অ্যাড করা হয়েছে এবং এটির সেন্সরগুলি হচ্ছে প্যাসিভ সেন্সর এবং এটির সুপার ক্রুজ এবিলিটি আছে। তার মানে হচ্ছে কোনো ধরনের আফটার বার্নার ছাড়াই এই বিমানটি ম্যাক 1-এর উপরে স্পিড উঠাতে পারে। এবং এটির যেই ডিজাইন ফিচার আমরা দেখতে পাচ্ছি, এটি একটি ডেল্টা উইং কনফিগারেশনের একটি বিমান। তো এই ডেল্টা উইং আমি রাফায়েলের ভিডিওতে বিস্তারিত বলেছি যে ডেল্টা উইংয়ের সুবিধা কি অসুবিধা কি। তো ডেল্টা উইং মেইনলি সুপারসনিক স্পিডে খুব ভালো পারফরমেন্স দেয় এবং লিফট বাড়ায়। তো এই ডেল্টা উইং দিয়ে আসলে খুব তাড়াতাড়ি ম্যানুভার করা যায়, বা ফাইটার এয়ারক্রাফটগুলো যখন হাই স্পিডে চলে তখন এই ডেল্টা উইং এয়ারক্রাফট থাকার কারণে এগুলো খুব বেশি তাড়াতাড়ি টার্ন নিতে পারে এবং কম্বাটে ভালো পারফরমেন্স করতে পারে। তো ইউরোফাইটার টাইফুনের সামনের দিকে কিন্তু কানার্ড সিস্টেম করা, কানার্ড সিস্টেমের পেছনের দিকে যে এলিভেটর থাকে সেগুলো থাকে না। তো সামনের দিকে কানার সিস্টেম ইউজ করা হয়েছে এই বিমানটিতে। তো আমি আমার রাফায়েলের ভিডিওতে এই কানার সিস্টেম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ডিজাইন দেখে আমরা বুঝতে পারছি যে বিমানটি মাল্টি রোল কম্ব্যাটের জন্য খুবই খুবই উপযোগী। তো এরপরে চলে আসি এটির ককপিট সিস্টেমে। এই বিমানটির যে থ্রটল আছে এটিকে কিন্তু ভয়েস দিয়ে কন্ট্রোল করা যায়। এটিকে ভিটাস সিস্টেম বলা হয় বা ভয়েস থ্রটল অ্যান্ড স্টিক সিস্টেম বলা হয়, যেটি দিয়ে আপনি ভয়েসে কন্ট্রোল করে এটির মোড চেঞ্জ করতে পারবেন। এটির ভেতরে ডিফেন্স এজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এছাড়া ভয়েস দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্যারামিটারস এন্ট্রি এবং বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারবেন। এটিতে আরেকটা সিস্টেম অ্যাড করা আছে যেটি হচ্ছে ALSR, যেটা হচ্ছে অটোমেটিক লো স্পিড রিকভারি সিস্টেম। তার মানে এই ইউরোফাইটার টাইফুন যদি দুর্ঘটনাজনিত কারণে যদি স্পিড কম হয়ে যায় বা পাইলটের ভুলের কারণে যদি বিমানটির স্পিড কম হয়ে যায় তখন কিন্তু এটি অটো রিকভারি করতে পারে বা সেই অটো কন্ট্রোল করতে পারে এবং অডিও ওয়ার্নিং দিতে থাকে এবং অটোমেটিকলি এই বিমানটি কন্ট্রোল করে নিজেই আবার রিটার্ন করে সেফ ফ্লাইট করতে পারে। তো এটির হেলমেট যেটি আছে এটিতে হেলমেট মাউন্ট সিম্বলজি সিস্টেম ইউজ করা হয়েছে বা যেটিকে HMS বলা হয়। এই হেলমেটের ভিতরে রেফারেন্স ডাটা এবং লক্ষ্যবস্তুতে যে গোলা বারুদগুলো আঘাত করবে সেটির এমিং পয়েন্ট এবং আরও অন্যান্য গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেমটাও এই হেলমেটে অ্যাড করা আছে। এবং এটির ককপিটে আমরা 3 ধরনের মাল্টিফিকেশন কালারের হেড ডাউন ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটি তো হচ্ছে কলা কৌশলের জন্য একটা ইউজ করা হয় বা ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য একটি ডিসপ্লে ইউজ করা হয়। অন্যদিকে ডিজিটাল ম্যাপ সেখানে দেখা যাচ্ছে এবং যেটাতে ডাটা লিঙ্ক সলিউশন থেকে শুরু করে অন্যান্য সব ধরনের জিনিসগুলো এখানে দেখা যায়। এবং এখানে জিপিএস সিস্টেম আছে যেটি আসলে এন্টি জ্যাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস সিস্টেমটাকে আসলে জ্যাম করা যায় না, তো এটি ট্রান্স 2 ভার্সনটিতে তারা ইউজ করেছে। তো এই ইউরোফাইটার টাইফুনে কিন্তু প্রায় 13টা হার্ড পয়েন্ট আছে, যেটি 4টা করে হচ্ছে 2 উইংসে এবং এটির বডির নিচে আরও 5টি হার্ড পয়েন্ট। তো এটির গোলা বারুদ বহন করার যে সক্ষমতা সেটির ব্যাপারে যদি আমি বলি, এটি বিভিন্ন রোল বা মিশন অনুযায়ী বিভিন্ন ধরনের মিসাইল এটি ইউজ করে। যেমন এয়ার সুপারিটি 6BVRAAM এই মিসাইলটি, যেটি একটি লং রেঞ্জ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের একটি মিসাইল, এটি প্রায় 6টা ক্যারি করতে পারে। এই ইউরোফাইটার টাইফুনটি আরও 4টি AMRAAM এই মিসাইলগুলো ক্যারি করতে পারে। এছাড়া 2টি ASRAAM মিসাইল ক্যারি করতে পারে। এছাড়া 2টি ক্রুজ মিসাইল এবং 2টি এন্টি রাডার মিসাইলও এটি ক্যারি করতে পারে। তো এটি মাল্টিরোল ফাংশনের জন্য যে গোলাবারুদগুলো ক্যারি করে সেটার ব্যাপারে যদি আমি একটু আইডিয়া দেই, এটি মাল্টিরোলের জন্য 3টি AMRAAM মিসাইল ক্যারি করে এবং 2টি ASRAAM ক্যারি করতে পারে। এছাড়া 2টি ARM এবং 2টি GBU-24 ক্যারি করতে পারে। এবং এটি নিকটবর্তী এয়ার সাপোর্টগুলোর জন্য যে গোলাবারুদগুলো বহন করতে পারে সেটার ব্যাপারে যদি আমি একটি আইডিয়া দিই, এটি ওই রোলের জন্য বা এই ধরনের মিশনগুলোর জন্য 4টি AMRAAM ইউজ করতে পারবে এবং 2টি ASRM এবং 4টি বেরমেস্ট্রং এন্টি আর্মার মিসাইল ইউজ করতে পারবে। এবং এটি আসলে মেরিটাইম অ্যাটাকের জন্য এই বিমানটি ইউজ করা যায়। তো মেরিটাইম অ্যাটাকের জন্য এই ধরনের এন্টি শিপ মিসাইলগুলো ক্যারি করতে পারে।
এই ইউরোফাইটার টাইফুনটি কাউন্টার মেজারের জন্য বা নিজেকে রক্ষা করার জন্য এটিতে এয়ার ডিফেন্সিভ এইড সিস্টেম অ্যাড করে, যেটিকে DASS বলা হয়। এটি দিয়ে এবং এটিতে আরও বিভিন্ন ধরনের সেন্সর সিস্টেম করা আছে, যেটি দিয়ে এটি নিজেকে রক্ষা করতে পারে এবং তার আশেপাশে যে কোনো থ্রেটস যদি থাকে সেটি সে অটোমেটিকলি রেসপন্স করতে পারে। এছাড়া মাল্টিপল থ্রেডস যদি থাকে বা একাধিক বস্তু যদি তার দিকে আসতে থাকে, তখন এটি অটোমেটিকলি সেগুলোর উপর রেসপন্স করতে পারে এবং সেগুলোকে ট্র্যাক করতে পারে। এছাড়া এটিতে লেজার ওয়ার্নিং রিসিভারও আছে। এখন আমি এই ইউরোফাইটার টাইফুনের সেন্সরগুলোর যদি আমি কথা বলি, এটিতে ক্যাপটর ECR9 মডেলের একটি মাল্টিমোড এক্স ব্যান্ডের ডপলার রাডার ইউজ করা আছে, যেটি দিয়ে যে কোনো ধরনের জ্যামিংও করতে পারবে। এছাড়া এটির পোর্ট সাইডে বা বাম দিকে আরেকটি সেন্সর লাগানো আছে, যেটির নাম হচ্ছে পাইরেট, বা এটিকে প্যাসিভ ইনফ্রারেড এয়ারবোন ট্র্যাক ইকুইপমেন্ট বলা হয়, যেটি ইটালির একটি কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছে। এই সেন্সরটি মেইনলি যখন এয়ার টু এয়ার কম্ব্যাট হয় তখন আসলে ইনফ্রারেড সার্চের মাধ্যমে যে কোনো ধরনের টার্গেট সে ট্র্যাকিং করতে পারে বা ডিটেক্ট করতে পারে। এবং এই পাইরেট সেন্সরটি দিয়ে যখন এয়ার টু সারফেস বা আকাশ থেকে ভূমিতে যখন কোনো ধরনের মিশনে যাবে, তখন ভূমিতে অনেক ধরনের টার্গেট থাকে। তো এই সেন্সরগুলো সবগুলো টার্গেটকেই এই যে পাইলটের হেলমেট বা হেলমেট মাউন্টেড যে ডিসপ্লেটি আছে সেটিতে সবগুলোকে দেখানো হয়। তো এটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে জার্মানির ইউরোজেট কোম্পানির তৈরি EJ200 সিরিজের ইঞ্জিন ইউজ করা হয়েছে। এখানে দুইটি ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটাই হচ্ছে টার্বোজেট ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটিতে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, এছাড়া কনভার্জেন্ট ডাইভার্জেন্ট এক্সজস্ট নজল সিস্টেম এবং এটাতে ইঞ্জিন হেলথ মনিটরিং সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম এটির ইঞ্জিনও অ্যাড করা আছে। তো এই ইউরোফাইটার টাইফুনের সবচেয়ে বেশি এক্সাইটিং ফিচার যেটা হচ্ছে এটির সেলফ প্রোটেকশন সিস্টেম বা নিজেকে রক্ষা করার সিস্টেম। বিশেষ করে আকাশ থেকে ভূমি থেকে অথবা আকাশ থেকে আকাশের যেই মিশনগুলো হয় সেখানে বিভিন্ন ধরনের কমব্যাট ফাইট হয় এবং বিভিন্ন ধরনের টার্গেট থাকে। তো সেগুলো টার্গেট থেকে নিজেকে রক্ষা করার জন্য এটির সেলফ প্রোটেকশন সিস্টেম আছে। এই ফিচারটাই এই ইউরোফাইটার টাইফুনকে বিভিন্ন বিমান থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত হয়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন উইথ বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ফাইটার রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক পেজে লাইক দিতে পারেন। এছাড়া যারা এভিয়েশন বিষয়ে এডুকেশন বা গাইডলাইন চান তাদের জন্য আমাদের এভিয়ান অ্যারোস্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি ফ্লাই।